প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ এবং রোগের প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি আজকে আমরা কথা বলবো হাম ও ফুসফুস নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত পরিচালক এবং দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত মহাসচিব ডক্টর গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ নাজমুল। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, হামের বর্তমান পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? আমরা গত মার্চ মাস থেকে দেখছি দেশব্যাপী হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং এটা কন্টিনিউ করছে। সেটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগজনক এবং স্বাস্থ্য ব্যবস্থাকে অবশ্যই নাড়া দিচ্ছে বর্তমান পরিস্থিতি। বিশেষ করে হামে যারা আক্রান্ত হচ্ছে এদের দেখা যাচ্ছে যে অধিকাংশই মানে 6 মাস থেকে 5 বছরের মধ্যে তাদের এজ। যে একটা দেখা যাচ্ছে যে ইউনিসেফের একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে তাদের মোর দেন 80% লেস দেন 5 ইয়ার্স। তো যেহেতু বাচ্চা, এটা আমাদের বিবেক আমাদেরকে অবশ্যই জিনিসটা নাড়া দিয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে যেখানে হামের চিকিৎসা হচ্ছে, তারপরে শিশু হাসপাতাল, তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালগুলিতে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ানরা ভিড় খেয়ে পড়ছে এবং এটা কন্টিনিউ করছে। তো সুতরাং এটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগজনক। আমরা আমাদের সরকার এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী মানে দিনরাত এটা নিয়ে পরিশ্রম করে চেষ্টা করছে যে এই জিনিস থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাচ্ছে। এই পরিস্থিতির পিছনে কারণ কি? কেন এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়ালাম? না, সেটা এখন সবার ক্ষেত্রে এই প্রশ্নটা, যে আগে তো হাম সব সময় হয়েছে, বাট এরকম প্রাদুর্ভাবও দেখা যায় না আর মৃত্যুও এত দেখা যায় না। এটা হতে পারে যে কোভিড, একটা দেশে কোভিড সারা পৃথিবী জুড়ে হয়েছিল, যে কোভিড পরবর্তী যে ভ্যাকসিনেশন সেটার বিঘ্ন ঘটেছে। সেকেন্ড হলো আমাদের দেশে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটা হয়েছিল, আনস্টেবিলিটি, আনরেস্ট অবস্থা ছিল, সেই ক্ষেত্রে একটা হতে পারে। থার্ড হতে পারে যে একটা ভ্যাকসিনেশনের অভাব ছিল, যার ফলে বিগত সময়ে ভ্যাকসিনেশনটা কাজ হয় নাই। আরেকটা কারণও দেখা যেতে পারে যে হঠাৎ করে যে WHO এবং যে আমাদের যে ফান্ডিং বাইরের দাতা সংস্থাগুলি হঠাৎ করে তাদের কার্যক্রম যখন সীমিত আকারে আসছে, আমরা শুনেছি অনেক সময় ট্রান্সপোর্টেশনের অভাবে এবং অনেকের নাকি যারা এই সমস্ত টিকার সাথে সম্পৃক্ত 9 মাস যাবৎ বেতনও পায় নাই। এই সমস্ত ফ্যাক্টরগুলি মিলে একটা হতে পারে যে এই সময় যে ভ্যাকসিনেশনটা দেওয়ার কথা সেই ভ্যাকসিনেশনটা দেওয়া হয় নাই, যার ফলে এই মানে হামটা হঠাৎ করে এটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যেহেতু স্যার স্বাস্থ্য একটি আমাদের মৌলিক অধিকার, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের উপর যখন আঘাত, সেটা আসলে আমাদের মৌলিক অধিকারের উপর আঘাত। সরকার এটার ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে অবগত আছেন এবং বেশ সিরিয়াস এই ব্যাপারটি নিয়ে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বেশ সিরিয়াস। তো আপনি আপনার কাছে কি তথ্য আছে যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো এই অবস্থাটাকে মিটিগেট করার জন্য কি কি পদক্ষেপ সরকার প্রথম থেকে এই ব্যাপারে সজাগ আছে এবং তারা দিনরাত পরিশ্রম করছে। আপনারা জানেন যে 5 এপ্রিল থেকে ভ্যাকসিনেশন মানে সরকার শুরু করেছে এবং 20 এপ্রিল সারা দেশব্যাপী একযোগে ভ্যাকসিনেশন করেছে এবং যে ভ্যাকসিনেশনের কার্যক্রম এটা কিন্তু চালু আছে। আমরা আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সাথে মিটিং করেছে, মিটিংয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে এবং সরকার ভ্যাকসিনেশনে প্রায় আমি যতটুকু তথ্য জানি যে 102% ভ্যাকসিনেশন, প্রায় কাছাকাছি 2 কোটির কাছাকাছি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে। যদি টার্গেট হয়েছে এটা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত যারাই আছে আনভ্যাকসিনেটেড তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে এবং কিছু হয়তো বা 5 বছরের উপরও দেওয়া হয়েছে, যার ফলে
পার্সেন্টটা 102-এ চলে গেছে, বাট মেজরিটি মানে যেটা সরকারের টার্গেট ছিল খুব অল্প সময়ে ভ্যাকসিন সংগ্রহ করে তাদেরকে ভ্যাকসিনের আওতায় এনে এবং ভ্যাকসিনের কার্যক্রম সমাধান করেছে। পাশাপাশি ভ্যাকসিনের পাশাপাশি আপনারা জানেন যে এটা ইমিউন সিস্টেমের ল্যাকিংয়ের জন্য হয়, সেই জন্য যে ভিটামিন এ ক্যাপসুলও সেটাও খাওয়ানোর ব্যবস্থা করেছে এবং এই দুইটা ক্ষেত্রে সরকার খুব সফলতার পরিচয় দিয়েছে। স্যার, আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম বা আপনি যে ভিটামিন এ ক্যাম্পেইনের কথা বলেন, এটার হয়তো ফলাফল আমরা সামনে পাবো, তো ইতোমধ্যে যে সকল বাচ্চারা আক্রান্ত হয়েছে সেই সকল বাচ্চা বা বড়রাও আক্রান্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে পদক্ষেপগুলো কি কি? হসপিটালে এবং মিজেলস রোগীকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং উপজেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু হাম কর্নার মানে সরকার নির্দেশ দিচ্ছে হাম উপসর্গ নিয়ে যারা আসবে তাদেরকে যাতে প্রায়োরিটি দেয় এবং এর মধ্যে যাদের দেখা যাবে যে তাদের সিভিআর আছে, সিভিআরিটি দেখা যাবে তাদেরকে যাতে রেফারেলের সিস্টেম থাকে এটা করেছে। তারপরে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে এবং চিকিৎসকদেরকেও সার্বক্ষণিক সজাগ রেখেছে এবং বিশেষ করে হামের চিকিৎসায় যারা জড়িত আছে তাদের চিকিৎসা যাতে সার্বক্ষণিক হয় সেই ব্যবস্থা সরকার করে রেখেছে। একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে এবং বক্ষব্যাধি বিষয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে জানতে চাইব, হাম কিভাবে ফুসফুসকে আক্রান্ত করে এবং ওর লক্ষণগুলোই বা কী? হাম ভাইরাল ডিজিজ কিছু হাম, তারপরে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের যে করোনা ছিল সেটাও একটা ভাইরাল ডিজিজ, সেটার প্রধান আক্রমণের স্থান ছিল কিন্তু ফুসফুস। তারপরে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুতেও কিন্তু এখন ফুসফুস আক্রান্ত হচ্ছে, তাদের প্লুরাল ইফেকশন মানে ফুসফুসে পানি জমে যাচ্ছে, এগুলি হচ্ছে। এবং মিজেলসও একটি ভাইরাস ডিজিজ এবং ভাইরাস ডিজিজগুলি সাধারণত যাদের ল্যাকিং ইমিউনিটি থাকে তাদেরই হয় বিশেষ করে, এবং হলে দেখা যাচ্ছে ফুসফুসে বিশেষ করে এদের নিউমোনিয়া নিয়ে প্রেজেন্টেশনটা বেশি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মর্টালিটি যে মারা যাচ্ছে তাদেরও একটা অন্যতম কারণ থাকে যে মিজেলস অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজ অফ ডেথ ইন মিজেলস। 85% ক্ষেত্রে আমরা দেখছি যে ফুসফুসকে আক্রান্ত করছে, মানে যারা প্রাণঘাতী মিজেলস, আর এর বাইরে যে মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করছে। তো আপনার হাসপাতালে যদি কোনো রোগী এরকম ফুসফুস এবং মস্তিষ্ক উভয় সংক্রমণ নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা কিভাবে হাসপাতালে? মিজেলসের যে মানে প্রধান কমপ্লিকেশনগুলি একটা হচ্ছে ডায়রিয়া হচ্ছে, তারপরে নিউমোনিয়া হচ্ছে, আরেকটা অ্যানক্যাফালাইটিস বলে অ্যানক্যাফালাইটিস হচ্ছে, তারপরে অটাইটিস মিডিয়া কানের সমস্যা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে চোখের সমস্যা হচ্ছে, ইভেন ব্লাইন্ডনেস অন্ধত্ব হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা আমাদের যেটা নিউমোনিয়া হচ্ছে বিশেষ করে নিউমোনিয়া আপনার ফুসফুসের যে আক্রমণগুলি দেখা যাচ্ছে যে বলে নিউমোনিয়াগুলি যাদের অ্যাডাল্ট তাদের হওয়ার সংখ্যা মানে সম্ভাবনা বেশি থাকে, বাট বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে শিশুদেরই বেশি নিউমোনিয়া হচ্ছে। অ্যাডাল্ট হয়তো বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা আছে, সেই ক্ষেত্রে তারা চিকিৎসা করলে সহজে পার পেয়ে যাচ্ছে, এদের ইমিউনিটি লেকিং থাকে বাচ্চাদের। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমরা নিউমোনিয়া চিন্তা করি তখন দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা লেট কমপ্লিকেশন, শুরুতে না হয়ে দেখা যাচ্ছে নিউমোনিয়া হওয়ার আর মিজেলস হওয়ার 8-10 দিন পরে হচ্ছে। এবং দুই ধরনের হচ্ছে কিন্তু নিউমোনিয়াটা, একটা হচ্ছে যে প্রাইমারি ভাইরাল নিউমোনিয়া ইনিশিয়াল ভাইরাস দিয়ে, আরেকটা হলো সেকেন্ডারি ভাইরাল অর ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। সেই ক্ষেত্রে ভাইরাস আদার দেন মিজেলস ভাইরাস, অন্যান্য ভাইরাস এবং এডিনো ভাইরাসের নাম এসেছে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস যেটা সেটা হচ্ছে, পাশাপাশি ব্যাকটেরিয়াল নিউমোনিয়াটা বেশি হচ্ছে কারণ ভাইরাল ডিজিজগুলো প্রিডিসপোজ করে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে স্টেফ ওরিয়াস, স্টেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এই জীবাণুগুলি দ্বারা নিউমোনিয়া হয়ে যাচ্ছে আর কি। আমাদের অ্যাডাল্টে যেটা যেমন বক্ষব্যাধিতে দেখা যাচ্ছে যে এটা খুব আমরা রেয়ারলি পাচ্ছি, নিউমোনিয়া পাচ্ছি যে মিজেলস হয়েছে এরকম তারা পরীক্ষা করে না হয়তো বা মিজেলস অ্যাসোসিয়েটেড র্যাশ
এবং নিউমোনিয়া সেটা অনেকাংশে কম অ্যাডাল্টের। আমরা যে বক্ষবিধি হাসপাতালে বিশেষ করে এটা বাচ্চাদেরই বেশি হচ্ছে। তো আমরা মনে করি যে নিউমোনিয়ার উপসর্গ যাদের মিজেলস হবে, সেটা বাচ্চা হোক বা বয়স্ক হোক, মিজেলসের তো সবাই আমরা ল্যাবরেটরি কনফার্ম ডায়াগনোসিস করতে পারি না। সেই ক্ষেত্রে যদি কারোর জ্বর থাকে, র্যাশ থাকে, চোখের প্রদাহ থাকে, তারপরে কাশি থাকে, তাইলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে তার মিজেলস হয়েছে। তারপরে যদি এইগুলির সাথে কারোর যদি দেখা যাচ্ছে যে কাশি প্রিডোমিনেন্ট হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার স্যাচুরেশন কমে যাচ্ছে, তার ঠোঁট বা এগুলি নীল হয়ে যাচ্ছে, তখন আমরা ধরে নিব যে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং অ্যাকর্ডিং টু ইনভলভমেন্ট দেখা যাবে যে সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমরা মনে করি যে তাকে কোনো উচ্চতর জায়গায় বা হায়ার সেন্টারে রেফার করা, বা ওইখানেও যেখানে প্রেজেন্ট হয় এইখানে তার নিউমোনিয়া ডায়াগনোসিস করে তাৎক্ষণিক যদি চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার মরবিডিটি, মর্টালিটি, কমপ্লিকেশান এগুলি অনেকাংশে কমে আসবে। কোন সকল রোগীদের ক্ষেত্রে বেশি মারাত্মক আকার ধারণ করছে বলে আপনারা পাচ্ছেন বা মনে করছেন? মিজেল যেটা হচ্ছে যে একটা হচ্ছে মানে ইমিউনিটি ল্যাকিং দ্বারা, আর একটা হচ্ছে যাদের ভিটামিন এ ডিফিসিয়েন্সি থাকে তাদের থাকে, তারপরে ভ্যাকসিনেশনের অভাব থাকে, যাদের শুরুতে হয়ে যায় অথবা ভিরুলেন্স বা ট্রিটমেন্টে ডিলে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে শুরুতে আইডেন্টিফাই করতে পারছে না, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমপ্লিকেশনগুলি বেশি হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে তাদের হয়তো বা আইসিইউ বা ওই রকম সাপোর্টের দরকার হয়ে যায়। তো সেই জন্যে আমি বলি যে যাদের মিজেলসের সাথে যদি উপসর্গগুলি আইডেন্টিফাই করা যায়, দ্রুত পরীক্ষা করে যদি তাকে নিউমোনিয়া ডায়াগনোসিস করা যায় এবং অ্যাকর্ডিংলি যদি তাকে চিকিৎসা দেওয়া যায়, সেই ক্ষেত্রে তার মর্টালিটির সম্ভাবনা কমে আসবে। অপুষ্টির সাথে মিজেলসের যে সম্পর্ক, সেটা ব্যাপারে যদি মানে সেম থিংয়ে, মানে ম্যালনিউট্রিশন যাদের থাকে তাদের বাচ্চা অবস্থায় দেখা যাচ্ছে যে তাদের ইমিউনিটি হচ্ছে না, একটা ইমিউনিটি ল্যাকিং থাকে। সেই জন্য যেটা উচিত সবাইরে মানে ব্রেস্ট ফিডিং করানো, অ্যাবসোলিউটলি 6 মান্থ ব্রেস্ট ফিডিং করানো উচিত। তাইলে সেই ক্ষেত্রে তাদের যে ইমিউনিটি আছে সেটা ইমিউনিটিটা আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সেটা করা উচিত। তারপরে তাদের শুরুতে যে সমস্ত রোগ হয় সেগুলির যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা করা হয় এবং তাদেরকে যখন ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি 6 মাস পরে তাদের যে আলাদা শরীর মানে পুষ্টির জন্য যে আলাদা খাবার সেগুলি যদি সাফিসিয়েন্টলি দেওয়া হয়, তখন দেখা যাবে যে তাদের ম্যাল নারিশ অনেকাংশে কমে আসবে। পুওর ইকোনমিক কন্ডিশন তাদের দেখা যায় যে বাচ্চারা ম্যাল নারিশ বেশি থাকছে। এবং সেই ক্ষেত্রে যদি শুরু থেকে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি উইনিং ফুডগুলি দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইমিউনিটি যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত ডিজিজগুলি হওয়ার পসিবিলিটি কম থাকবে। তো স্যার যেমনটা বলছিলেন যে ফুসফুসকে মিজেলস আক্রান্ত করছে এবং মারাত্মক নিউমোনিয়া হচ্ছে, পরবর্তীতে দীর্ঘমেয়াদী কি কোনো জটিলতায় পড়তে হচ্ছে রোগীকে? নিউমোনিয়া রিলেটেড কিন্তু অনেক কমপ্লিকেশান হচ্ছে, ঠিক আছে। যারা নিউমোনিয়া হয় সঠিকভাবে চিকিৎসা না নেয়, শুরুতে চিকিৎসা না নেয়, কমপ্লিকেশান যাদের থাকে, সেই ক্ষেত্রে নিউমোনিয়ার কিছু দীর্ঘমেয়াদী কমপ্লিকেশান। এই ক্ষেত্রেও এরকম যাদের নিউমোনিয়া হয়ে যায়, যাদের যদি সিভিয়ার বা আমরা যেটা বলি আর কি যে ইনভলভমেন্ট, যদি ফুসফুসের ইনভলভমেন্ট বেশি হয়, শুরুতে যদি ইনএডিকুয়েট ট্রিটমেন্ট থাকে এবং আউটকাম যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে কিছু ফুসফুসের দেখা যাচ্ছে যে নিউমোনিয়া থেকে ট্রানজিয়েন্ট ব্রঙ্কিয়েকটিসিস একটা বলে, যে আমরা ফুসফুসের আমরা বা মানে মানুষের মানে বোঝার সুবিধার্থে বলি ফুসফুস ছিদ্র হয়ে যাও, এরকম ব্রঙ্কিয়েকটিসিস একটা হতে পারে একটা। তারপরে আরেকটা জিনিস হতে পারে কমন, যেটা হচ্ছে একটা ফাইব্রোসিস হতে পারে, ফাইব্রোসিস হওয়ার থাকে। আরেকটা সম্ভাবনা থাকে ইটসেলফ আবার নিউমোনিয়া, সাবসিকুয়েন্ট নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাও থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখনই নিউমোনিয়া যেই আক্রান্ত হবে তাকে প্রপার ইনভেস্টিগেশন করে, বিশেষ করে রেডিওলজি, এক্স রে, সিবিসি মানে
কার্যক্ষেত্রে স্পুটাম কালচার করে যদি চিকিৎসা প্রপার অ্যান্টিবায়োটিক অনুযায়ী যদি দেওয়া হয় প্রপার অ্যান্টিবায়োটিক, সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন যেহেতু অনেক বাচ্চা যাদেরকে আমরা পাচ্ছি 3 মাস 4 মাস বা 6 মাস তারাও আক্রান্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা বলতাম যে 9 মাস বয়সে যে ভ্যাকসিনটা দিতাম, 9 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ, কি আপনার মনে হয় যে এটা সাফিসিয়েন্ট বাচ্চার প্রোটেকশন দেওয়ার জন্য, নাকি ভ্যাকসিনেশনটাকে এনকারেজ করাটাকে আপনি আরও? না, ভ্যাকসিনেশন যে শুধু দিলেই হবে না, এটা যে মেমোরি সেল করবে এটারও একটা দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে যদি 6 মাসে দেয় সেই ক্ষেত্রে 50% চান্স থাকে ইমিউনিটি ডেভেলপ করার, যদি 9 মাসে দেয় সেই ক্ষেত্রে মোর দেন 80% চান্স থাকে। সেই জন্যে 9 মাস এবং 15 মাসে দুইটা ভ্যাকসিনের ব্যবস্থা করেছিল। এখন কিন্তু এই যে মিজেলসের যে প্রাদুর্ভাব যেটা, এখন কিন্তু 6 মাসের ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে বিভিন্ন গবেষণা এবং আলোচনাও চালাচ্ছে যে পরবর্তী ভ্যাকসিন 6 মাস থেকে মিজেলসের দিবে কিনা, এটা নিয়েও কিন্তু আলোচনা আছে। যদি কার্যকর থাকে, যদি ইমিউনিটির উপর প্রভাব থাকে, তাইলে অবশ্যই 6 মাস থেকে দেওয়া হবে। নাইলে যেটা আছে, এটা তো শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী স্টাডি করে কিন্তু এই ভ্যাকসিনেশনের শিডিউলগুলি আমরা ইপিএ এর মাধ্যমে এই ভ্যাকসিনেশনগুলি দেই। এগুলি এখন যে শিডিউল আছে সেই শিডিউল থাকবে। বড় ধরনের চেঞ্জ যদি দেখা যায় যে মানুষের কল্যাণ বা প্রোটেকশন বৃদ্ধি পাবে, অবশ্যই চেঞ্জ আসবে। অর্থাৎ 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা মায়ের বুকের দুধ পান করলে বাচ্চারা কিন্তু প্রোটেক্টেড থাকতে পারবে, এটাই হচ্ছে আমাদের কোর মেসেজ। তো স্যার, আপনি আরেকটা কথা বলছিলেন যে ভিটামিন এ প্লাস একটা ক্যাম্পেইন কিন্তু সবসময় সরকারিভাবে চলে আসছিল। তো এর বাইরে যে কি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো বা এগুলোর প্রয়োজন? ক্যাম্পেইন অনুযায়ী খেলে হয়, কারণ ভিটামিন এর টক্সিসিটিও আছে, ঠিক আছে। তো সুতরাং এটারও কিছুটা ল্যাকিং ছিল। সরকার ইতিমধ্যে ভিটামিন এ পাশাপাশি ভ্যাকসিনের পাশাপাশি ভিটামিন এরও ক্যাম্পেইনিং অ্যাকর্ডিংলি এইজ ডোজ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল দিচ্ছে এবং আমি মনে করি এই দুইটার কম্বিনেশনে আশা করি আমরা 2-3 সপ্তাহের মধ্যে হয়তো বা একটা ভালো দেশের ভালো সিনারিও দেখতে পাবো। মিজেলসের আক্রান্তর সংখ্যা অনেকাংশে কমে আসবে, মর্টালিটি কমে আসবে। আমরা করোনা ভাইরাসে যেভাবে চিকিৎসকরা জয়ী হয়েছে, আমরা আশা করি মিজেলসও আমরা চিকিৎসকরা এই ক্ষেত্রে জয়ী হব। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে আছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি শেষ কিছু কথা থাকে সেটা আমরা শুনব। মিজেলস হচ্ছে, এটাতে আপনারা ঘাবড়াবেন না। আপনারা শুরুতে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং উপসর্গগুলি যখনই দেখা যাবে যে বিশেষ করে জ্বরের সাথে যখন র্যাশ থাকবে শরীরে, আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এর সাথে যদি কিছু ডেঞ্জার সাইন থাকে, বিশেষ করে যদি থাকে যে শ্বাসকষ্ট হচ্ছে, বুক ডেপে যাচ্ছে, তারপরে ঠোঁট নীল হয়ে যাচ্ছে, বারবার ডায়রিয়া হচ্ছে, ঝিমুনি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে চোখের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা শুরুতে বলবো যে রেফারেল অথবা স্পেশালাইজড চিকিৎসকদের চিকিৎসা নিয়ে অথবা হসপিটালাইজেশন হয়ে চিকিৎসা করলে তাদের ভালো হবে। এতে ঘাবড়ানোর কিছু নাই এবং সরকার যে পদক্ষেপ নিয়েছে এবং আশা করি যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা দেশের হয়তোবা মিজেলস সিনারিও অনেকাংশে চেঞ্জ হবে। তো সুতরাং আমরা না ঘাবড়িয়ে আক্রান্ত যারা আছে আমি তাদেরকে বলবো চিকিৎসকের কাছে নিয়ে যান এবং আমরা চিকিৎসক যারা আছি তাদের সর্বোপরি সহযোগিতা করে চিকিৎসা, মেন্টাল সব ধরনের সহযোগিতা, কাউন্সিলিং, পাশাপাশি তাকে বোঝানো। এই সময় কিন্তু রোগী যারা আক্রান্ত হয়, আক্রান্তর চাইতে তার আশেপাশে যারা থাকে তারা অসহায় থাকে। তাদেরকে যদি আমরা প্রপারলি কাউন্সিলিং করে রোগটা কী এবং এটার কি হতে পারে বা আমরা কি করছি এবং এটা যে দ্রুতই উন্নতি হবে, এই জিনিসগুলি যদি আমরা তাদেরকে বুঝিয়ে এবং ঠিকভাবে তাদেরকে চিকিৎসা করি এবং প্রয়োজনে রেফারেলের ব্যবস্থা করি এবং রেফারেলের ক্ষেত্রে যেই সেন্টারে পাঠাবো সেই সেন্টারে কমিউনিকেশন করে যদি আমরা তাদেরকে পাঠিয়ে দিই, অবশ্যই আমরা মিজেলসে আমরা সাকসেস হব।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মিজেলস এবং ফুসফুস সম্পর্কে। আমরা শুনছিলাম মায়ের বুকের দুধ পান করলে এবং প্রপার ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কিন্তু মিজেলসের সাথে ফাইট করতে পারি। এছাড়াও সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথাযথ বাস্তবায়ন হলে অচিরেই আমরা একটি মিজেলস মুক্ত অবস্থা বা মিজেলসের অবস্থার আরেকটু উন্নতি দেখতে পাবো এবং সেই প্রত্যাশা রেখে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।